7 মাস বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। এমপির শপথের 6 ঘন্টার মধ্যে সুলতান মনসুর গণফোরাম থেকে বহিষ্কৃত, সংসদে যাচ্ছেন না মোকাব্বির। যত বাধাই আসুক পুরান ঢাকায় রাসায়নিকের গুদাম থাকবে না, প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। প্রথম ধাপে 83 উপজেলায় ভোটের প্রচার শেষ হচ্ছে কাল, ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। সংসদ সদস্য হিসেবে শপথ নেয় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার করেছে গণফোরাম। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। তবে সুলতান মনসুরের দাবি, গণফোরামের শীর্ষ নেতাকে জানিয়ে তিনি শপথ নিয়েছেন। সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে সকালে তিনি শপথ নেন। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন মৌলভীবাজার 2 আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর। সুলতান মোহাম্মদ মনসুরের দাবি, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনকে জানিয়েই তিনি শপথ নিয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতার নলেজেই আমি এটা করেছি। আমার ছাড়া আরও 7 জন আছেন, তাদেরকে আহ্বান জানাবো ভবিষ্যতে তারা যাতে জাতীয় সংসদ সদস্য হিসাবে এসে শপথ নিয়ে সংসদের ভিতরে বাংলাদেশের জনগণের যে দাবি দেওয়া, প্রয়োজনীয় দাবি দেওয়া এবং ন্যায্য দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে কথা বলেন। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। সুলতান মনসুর শপথ নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলেও মনে করছেন তিনি। শুধু গণফোরাম হিসাবে আমরা না, ঐক্যফ্রন্ট হিসেবে বিএনপিও এটার সাথে জড়িত। তো তাদেরও একটা অনুমতির প্রয়োজন ছিল, গণফোরামের সদস্য হিসেবে আমাদের একটা প্রয়োজন ছিল। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এলাকার জনগণের। তবে জনগণের সাথে এটা প্রতারণা হয়েছে। দলের সিদ্ধান্তের বাইরে যে উনি যে সিদ্ধান্ত নিলেন এটা অনৈতিক। অন্যদিকে শেষ মুহূর্তে শপথের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়া সিলেট 2 আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান বলেছেন, তিনি গণফোরামের সিদ্ধান্তের বাইরে যাবেন না। দল থেকে আমি পৃথক না, আর আমার থেকে দল পৃথক না। আর আমি এই দলের এই দেখেন যে প্রতীক নিয়ে, এই দলের মনোনয়ন নিয়ে নির্বাচন করেছি। আমি তো কোনো অবস্থাতেই একই দল থেকে বিচ্ছিন্ন হতে পারি না। একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের মনোনয়নে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুলতান মোহাম্মদ মনসুরের শপথ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। স্বাগত ব্যারিস্টার শফিক আহমেদ। একটু জানতে চাই যে সুলতান মোহাম্মদ মনসুর আজকে শপথ নিয়েছেন, তার দল থেকে তিনি শপথ নিলেন প্রথম, ফলে এই যে শপথ নেওয়ার পরে তাকে বহিষ্কার করা হলো, এই রাজনৈতিক সিদ্ধান্তটি কিভাবে দেখছেন প্রথমে সেটি জানতে চাই। আমি বলবো যে মনসুর সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন, উনি যে ওত নিয়েছেন আজকে, এটা সঠিক কাজটি করেছেন। কারণ উনি কিন্তু নির্বাচিত হয়েছেন, জনগণ ওনার যে কনস্টিটিউয়েন্সি তারা ভোট দিয়েছে একটা আশা নিয়ে, এবং সেই আশাই পূরণ করতে উনি যাচ্ছেন। তো আমাদের সংবিধানের যে বিধান আছে আর্টিকেল 70-তে, সেখানে উনি যদি নিজে পদত্যাগ করতেন অথবা দলের বিপক্ষে কি কোনো ভোট দান করতেন, তাহলে সংসদ পদ বাতিল হওয়ার একটা বিধান আমাদের সংবিধানে আছে। কিন্তু উনি তো তার দল থেকে পদত্যাগ করেননি। কাজে সেই প্রেক্ষিতে আমি বলব সংবিধানের আরও যে বিধানাবলী আছে 67, 60, 69 এবং 70, কোনোটাই ওনার সদস্যপদ যাবে বলে এমন কোনো বিধান নেই। কাজে আমার মতামত হলো উনি ওত নিয়েছেন এবং ওতটাও যথাসময় নিয়েছেন। প্রথম অধিবেশন থেকে 90 দিনের মধ্যে ওত না নিলে পরে ওনার সদস্যপদ বাতিল হতো। উনি কিন্তু তার মধ্যে ওত নিয়েছেন এবং ওনার সদস্যপদ থাকবে, এতে কোনো অসুবিধা হবে না।
দল থেকে যদি অনেকে বহিষ্কৃত করলেও ওনার সদস্যপদ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তিনি নিজে পদত্যাগ করেননি। ব্যারিস্টার শফিক আহমেদ, আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু একদিক থেকে সংবিধানে আপনি যেমনটি বলছিলেন যে ৭০ অনুচ্ছেদে দল থেকে নিজে পদত্যাগ করলে কি হবে সেটা বলা আছে, কিন্তু দল থেকে বহিষ্কার করা হলে কি হবে, ফলে এইটা যেহেতু তার দল এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে, ফলে এইটি আদালতে যাওয়ার সুযোগ আছে কিনা তার দলের? না, আদালতে তো যে কেউ যাইতে পারে, আদালতের দর তো খোলাই থাকবে, ট্রাইব্যুনালে যাবেন বা আদালতে যাবেন, কিন্তু প্রশ্ন হলো এটা বিবেচনা করার জন্য আদালতে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই কারণে উনি নির্বাচিত হয়েছেন, একটা কনস্টিটিউয়েন্সির জনগণ থেকে ভোট দিয়েছে, তো ওনার দায়িত্বটা হবে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, যে জনগণের যে সুযোগ সুবিধার কথা বলা, এবং পার্লামেন্টেও উনি ওনার বক্তব্য রাখবেন, এবং সরকারি দলে কোনো রকম যদি বক্তব্য না রাখতে হয় উনি নিশ্চয়ই গঠনমূলক বক্তব্য দেবেন, এবং সরকারি দলকে যদি কোনো কারণে ওনার বিপক্ষে অবস্থান নিতে হয় সেটাও নিতে পারবেন। তো কাজেই একজন পার্লামেন্টের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে উনি সংবিধান অনুযায়ী ওনার দায়িত্ব পালন করবেন, সেইটাই কিন্তু সবারই একটা প্রত্যাশা, এবং এই প্রত্যাশা পূরণের জন্যই কিন্তু আজকে উনি ওত নিয়েছেন। এবং আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি যে উনি সঠিক কাজ করেছেন, সংবিধান আইন অনুযায়ী উনি কাজটি করেছেন, কোনো আইনের ব্যর্থ হয় নাই। জনাব শফিক আহমেদ, আমরা দেখছি যে সুলতান মোহাম্মদ মনসুর তিনিও আহ্বান জানিয়েছেন অন্য যারা নির্বাচিত আছেন তাদেরকে শপথ গ্রহণের জন্য। যারা নির্বাচিত হয়েছেন তারা যেহেতু এখনো পর্যন্ত মানে বিএনপি বা ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারা, তিনি ছাড়া অন্যরা এখনো শপথ নেননি, ফলে এইটার রাজনৈতিক বিষয় যেটি মানে সংসদ সদস্যের শপথ গ্রহণের সঙ্গে যে সম্পর্কটি তৈরি করা হয়েছে প্রতিবাদ হিসেবে, সেটি আপনি কতটুকু দেখছেন? সেখানে তো আসলে সংসদের ভিতরেও তাদের এই প্রতিবাদ করার সুযোগ ছিল, সেটা থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তারা? হ্যাঁ, তা তো নিশ্চয়ই। যদি কেউ শপথ বাক্য উচ্চারণ না করে, এবং শপথ বাক্য উচ্চারণ করার সময় হলো নির্বাচন হয়ে গেলে, নির্বাচনের ফলাফল যখন গেজেটে প্রকাশিত হয় প্রথমে 3 দিনের মধ্যে শপথ নিতে হবে, আর কোনো কারণে কেউ যদি না নেয় তাহলে প্রথম অধিবেশনের থেকে 90 দিনের মধ্যে নিতে হবে। না নিলে পরে সদস্যপদ বাতিল হবে। যদি না স্পিকার কোনো কারণে যদি কেউ দরখাস্ত দেয় বা আবেদন করে, এটা আর বর্ধিত করতে পারে। কাজেই আমার মনে হয় যারা নির্বাচিত হয়েছেন তাদের সাংবিধানিক দায়িত্ব ওত নেওয়া এবং সংসদে কাজে তাদের একটা অ্যাক্টিভ ভূমিকা যাকে বলা হয়, যে কার্যকরী ভূমিকা রাখা উচিত। তা না হলে কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আমরা যারা গণতন্ত্রের কথা বলি তারা কোনো অবস্থায় যারা নির্বাচিত হয়েছেন তাদের নির্বাচনে ওত নিতে বাধা দিতে পারবেন না, এবং পার্লামেন্টে অংশগ্রহণ করতে বাধা দিতে পারবেন না। এটা কিন্তু গণতন্ত্রের ভাষা না। গণতন্ত্র কখনো এগিয়ে যাবে না, প্রাতিষ্ঠানিক রূপ পাবে না যদি নির্বাচিত প্রতিনিধি হয়ে তাকে নির্বাচিত করেছেন যারা, তাদের মতামতের বিরুদ্ধে গিয়ে দল থেকে বহিষ্কার করে দেয়, কেন উনি ওত নিলেন, এইটা কিন্তু সঠিক না। এটা সংবিধান এবং আইন কখনো মেনে নেবে না। জনাব শফিক আহমেদ, অন্য যারা নির্বাচিত হয়েছেন তারা যে জনগণকে প্রতিনিধিত্ব করার যেই সাংবিধানিক দায়িত্বের কথা দূরে সরে যাচ্ছেন যদি ওনারা শপথ বাক্য উচ্চারণ না করেন। আর শপথ বাক্য উচ্চারণ করার সময় তো দিয়েছে, প্রথম অধিবেশন থেকে 90 দিন ওনারা সময় পাচ্ছেন, এবং তাও যদি কোনো কারণ না নিতে পারে আরও বর্ধিত করতে পারেন, স্পিকারের কাছে উনি দরখাস্ত করেন। কাজে এত সুযোগ সৃষ্টি করার পরও
নির্বাচনে অংশগ্রহণ করেছেন, জনগণ ওনাদের উপর আস্থা রেখে ভোট দিয়ে ওনাদেরকে নির্বাচিত করেছেন। কিন্তু এখন শেষ মুহূর্তে এসে ওনারা শপথ বাক্য উচ্চারণ করবেন না, সেই জন্য সংবিধানের বিধান অনুযায়ী ওনাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। এটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না এবং এটা সঠিক পন্থা বা পথ বলে আমি মনে করি না। রাজনৈতিক দল নিশ্চয়ই এটার গুরুত্ব অনুধাবন করবেন এবং যারা সংসদে প্রতিনিধিত্ব করেছেন এবং স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, ফলে মানুষের প্রতিনিধিত্ব সেখানে ব্যাহত হয়নি। এটা একটা উদাহরণ আমাদের সামনে আছে। ব্যারিস্টার শফিক আহমেদ, যাওয়ার আগে যেটি জানতে চাচ্ছিলাম যে মানুষের প্রতিনিধিত্ব করা সেটি দলীয় প্রতিনিধিত্বের সঙ্গে মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে মানে কোনটার দিকে জোর দেওয়া বেশি প্রয়োজন? আমার মনে হয় আপনি যা বলছেন যে জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই কিন্তু নির্বাচন হয় এবং সেই জন্যই দলের প্রতিনিধি চাইতে জনগণের প্রতিনিধি হিসেবে ওনার দায়িত্ব বেশি অনেক। সেই কারণেই কিন্তু সংবিধানে বলা আছে যে নিজে ইচ্ছা করে যদি কেউ পদত্যাগ করে তাইলে তার সদস্যপদ বাতিল হতে পারবে, কিন্তু তাকে পার্টির থেকে বহিষ্কার করলে পরে তার সদস্যপদ বাতিল হবে এমন কোনো বিধান সংবিধানে বা আইনে নেই। কারণ আপনি যেটা বলছিলেন যে জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই জনগণ তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। পার্টির কথায় বা পার্টির ভোটে কিন্তু সে নির্বাচিত হয়নি। কাজেই জনগণের কথা পার্লামেন্টে বলা তার একটা কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি বা সাংবিধানিক দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন থেকে তাকে বিরত করা পার্টি এই ক্ষমতা সংবিধান আইন কোথাও পার্টিকে দেওয়া হয়নি। কাজে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনগণের কথা বলার জন্য সংবিধানে সংসদে এসে সেইটার জন্যই তাকে ভোট দিয়েছে। সে জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে আছে এবং ওত নিয়েছে এবং তার কাজ সংসদে যা করার সেটা করবে। মানে পার্টির কথা বলার তো কোনো কথা নেই। কাজেই আমি বলবো যে কোনো অবস্থায় যারা আজকে ওত নিল বা ভবিষ্যতে যারা নেয়নি তারা অবশ্যই ওত নেবেন। এই কারণে তাহলে তাদের যে সাংবিধানিক দায়িত্ব তারা সুচারুরূপে পালন করছেন বলে ধরে নেওয়া হবে। তা না হলে ভবিষ্যতের জন্য জনগণও কিন্তু বিমুখ হয়ে যাবে যে আমরা ভোট দিলাম, উনি ওত নিলেন না, উনি পার্লামেন্টে আমাদের জন্য কোনো কথা বলছেন না, কাজ করছেন না। কাজে সব দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যভাবেই যারা ওত নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করেছে। ব্যারিস্টার শফিক আহমেদ, এই ক্ষেত্রে আর কি আপনিও যেটা বলছিলেন যে যখন কেউ নির্বাচিত হয়ে যায় তারপরে তিনি শপথ গ্রহণ করবেন কি করবেন না, এইটি আসলে আর দলীয় সিদ্ধান্তের কোনো কিছু থাকে কিনা? কারণ দল একটা সিদ্ধান্ত নিতে পারেন যে তারা সংসদ সদস্য হিসেবে আর কন্টিনিউ করবেন কি করবেন না, প্রতিবাদ হিসেবে পদত্যাগ করার রেওয়াজ আছে, আমরা সেটা দেখেছিও। কিন্তু জনগণ যাকে সংসদে পাঠাচ্ছেন তাকে শপথ নিয়ে প্রতিনিধিত্ব করার থেকে বিরতি রাখা, এইটি রাজনৈতিক দলের একটি কর্মসূচি হতে পারে কিনা? না, আমি একবারে বলবো স্ট্রেইট ওয়েতে না। এটা রাজনৈতিক একটা দলের অবজেক্টিভ হতে পারে না, আদর্শ হতে পারে না, উদ্দেশ্য হতে পারে না। যে নির্বাচিত হয়েছে দল থেকে তাকে শপথ বাক্য উচ্চারণ করতে পারবে না, সে সংসদে কাজ করতে পারবে না, এইটি কিন্তু সংবিধানের বা আইনে কোথাও রাজনৈতিক দলকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। যদি এই ক্ষমতা দেওয়া হয় তাহলে প্রতি মুহূর্তেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং স্টেবিলিটি বলে কোনো কিছুই থাকবে না। ব্যারিস্টার শফিক আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আমাদের সঙ্গে আছেন হাজী বেলায়েত হোসেন। জনাব বেলায়েত হোসেন, একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী বলেছেন যত বাধাই আসুক এই কেমিক্যাল ফ্যাক্টরিগুলিকে বা গুদামগুলিকে সরানো হবে। বাধা কোথা থেকে আসছে বলে মনে করেন? আসসালামু আলাইকুম। আসলে মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসা বান্ধব সরকার, ওনাকে নিশ্চয়ই আমরা সকলে শ্রদ্ধা করি। ওনার প্রতি যে বিষয়টা আছে যে আবাসিক এলাকা বা যে কোনো হতে, আমি বলবো যে স্বাধীনতা প্রায় 50 বছর হয়ে গেছে, যে কোনো কাজই একটা ডিসিপ্লিন আকারে হওয়া উচিত। এবং রাসায়নিক গুদামে যে আবাসিক এলাকায় যে বাধা, যে বিষয়টাতে প্রথম জানতে হবে যে কেমিক্যাল বলতে সব তো মানে না, কেমিক্যালের 4টা সেক্টর আছে। একটা লো হ্যাজার্ড, একটা মিডিয়াম হ্যাজার্ড, একটা হলো আপনার এক্সপ্লোসিভ হ্যাজার্ড, একটা কেমিক্যাল হ্যাজার্ড। এবং আমাদের বাংলাদেশের ফায়ার আইন অনুযায়ী প্রথম যে 3টা আছে এই বিষয়ে কোনো বাধা নেই। এখন আইনগতভাবে মিক্সড বসবাস করতে কোনো বাধা নেই, কিন্তু যে শেষেরটা যে আছে আপনার যে কেমিক্যাল হ্যাজার্ড বা JS বা J2, এটাতে অনেক বড় বাধা আছে। এটা হাইলি এক্সপ্লোসিভ মাল, এটা কোনো অবস্থাতে যেন শহরে থাকতে না পারে, সেই জন্য আমরা সকলেই তৎপর। আমাদের ব্যবসায়ী মহল, যারা কেমিক্যাল ব্যবসায়ী মহল যারা আছেন, সকলেই কিন্তু আন্তরিক যে আসলে আমরা এখানে যেটা সরকার বাধা দিবে, যেটা আইনে পড়বে না, যেটা জনস্বার্থে ক্ষতি হবে, সেইখানে কিন্তু আমরা কোনো অবস্থায় ক্ষতির কোনো কাজ আমরা করব না। এখন কোনো আমাদের ব্যবসায়ী মহল থেকে আসলে কোনো বাধা নাই। এটা আসলে যে একটা প্রচার হচ্ছে এখন কসমেটিক, এটা খুবই বড় আগন্তুক হিসেবে আসছে। কিন্তু এখন যে বডি লোশন বা বডি স্প্রে, আপনার শ্যাম্পু হতে শুরু করে এই বিষয়গুলি বড় বড় নজর দিতে হবে। এখন সারা দেশের মধ্যে কিন্তু এটা ছড়ায় আছে। কিন্তু চকবাজারের আপনার মৌলভীবাজার, চিটাগাং নিয়ার বাজার হতে শুরু করে বাংলাদেশে বিভিন্ন মানে আপনার যে বড় বাজারগুলি আছে, ওখানে কিন্তু লক্ষ লক্ষ বোতল, ফাইল, ক্যান, এই কিন্তু কসমেটিক আছে এখানে। অতএব আবাসিক এলাকা বলতে যেটা পুরান শহরকে বেশি করে বোঝাচ্ছেন, এখন এই কেমিক্যাল বাজার কিন্তু এখন মিরপুরে কিন্তু ভরপুর হয়ে গেছে, মহাপুরে এলাকাতে ভরপুর হয়ে গেছে, নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে ভরপুর হয়ে গেছে, গাজীপুরের বিভিন্ন অঞ্চলে ভরপুর হয়ে গেছে। কোনটা হয়েছে সেটা দেখতে হবে, যে এটা সারা পৃথিবীতে আছে। বিশেষ করে আমাদের চায়নাতে, মালয়েশিয়াতে, ইন্ডিয়াতে, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আশেপাশের দেশগুলি যা আছে তাদের সাথে সমন্বয় ঘটে এবং ওই দেশের কেমিস্ট, বাংলাদেশের কেমিস্ট বা বিজ্ঞানীদের সমন্বয়ে, বিশেষ করে ঢাকা আপনার যে বুয়েট আছে, ওখানে ডক্টর হেলাল সাহেব আছেন, ডক্টর রাজিয়া সুলতানা ম্যাডাম আছেন, উনি আপনার বর্তমান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান, এবং ঢাকা ইউনিভার্সিটি সহ সায়েন্স ল্যাবরেটরি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, ফার্মেসি ডিপার্টমেন্ট, সকলের সমন্বয়ে আমার মনে হয় এই যে আতঙ্কটা যেভাবে ছড়াচ্ছে, তাতে করে কিন্তু পুরো ব্যবসা, পুরো রপ্তানি বাণিজ্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে যদি আমদানি বন্ধ হয়ে যায়। এই গুদামে মাল যে মজুদ আছে, এই মজুদ কিন্তু কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সেই জন্যই একটা জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেন দেন, ওনার আদেশে যেন জরুরিভাবে একটা যেন বোর্ড গঠন হয়, বিশেষ করে বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়ে। তার দেশে যত আর অন্য যেসব বিজ্ঞানী আছেন তাদের সমন্বয় হলে আমাদের দেশে উন্নয়নশীল দেশ কিন্তু এখন আগে গেছে, শিল্পে উন্নয়ন ধাপে ধাপে আগে গেছে। বেলায়েত হোসেন, এই যে আমরা যেটি দেখছি যে সরকারের পক্ষ থেকেও বেশ কয়েকবার বলা হচ্ছে যে এই আজকে প্রধানমন্ত্রীও বলেছেন যে চকবাজার এবং এই আশেপাশে এলাকায় সেখানে যে বিক্রয় কেন্দ্রগুলি আছে ব্যবসা বন্ধ করতে চান না, কিন্তু উৎপাদনটা একটা আলাদা স্থানে যেখানে নিরাপত্তাটা নিশ্চিত করা যাবে সেই রকম একটি অঞ্চলে স্থানান্তর করতে হবে। ফলে এই ক্ষেত্রে আপনারা ব্যবসায়ীরা কিভাবে ভাবছেন? আমরা দেখেছি যে বেলায়েত হোসেন, আপনাদের ভাবনাটা জানবেন, যেটি জানতে চাচ্ছিলাম যে উৎপাদন এবং মজুদটি সরিয়ে রাখার কথাই বলা হচ্ছে, ব্যবসা অবশ্যই পুরান ঢাকা এবং চকবাজারে চলতে পারে। এই ব্যাপারে আপনাদের ব্যবসায়ীদের অভিমত কি? আমাদের অভিমত সরকারের পক্ষে। আমরা যে কথাটা প্রথম আমি কয়েকদিন সাক্ষাতে একই কথা বলতেছি, যে শায়েস্তা কামাল আমল থেকে ধরে 1608 সাল এ পর্যন্ত যে বিষয়টা দেখতেছেন যে পুরাতন ঢাকায় রহমতগঞ্জ, লালবাগ, চুরিহাট্টা, চকবাজার, মৌলভীবাজার, ইসলামপুর, বহুবাজার, মিটফোর্ড, আরমানটোলা, সদরঘাট, এই বেলটাকে দাবি জানাচ্ছে যে এটা ফুল একটা কমার্শিয়াল এলাকা ঘোষণা করা হোক। এখানের মধ্যে আপনারা বুঝতে হবে
যে আমাদের মিটফোর্ডের যে ফ্লেভার ফ্রেগনেন্স আতরের ব্যবসা যেটা আছে, বিভিন্ন আপনার তেল থেকে দড়ি কসমেটিকের বিভিন্ন ধরনের ফ্লেভার এখানে আছে। এখানে অনেক বড় বড় জ্ঞানী লোক এখানে, বিজ্ঞানী এখানে আছে, প্র্যাকটিক্যালভাবে তারা কাজ জানে। সেটা স্কিনের জন্য বলেন, সেটা জন্য বলেন যে লিপস্টিকের জন্য বলেন, আদার্স কসমেটিকের জন্য বলেন, এখানে কিন্তু অনেক সম্পদ আছে। চায়নাতে দেখেন, ইন্ডিয়াতে দেখেন যে আপনার ইউনানি ওষুধ আছে, এগুলি বিভিন্ন কোভিড আসছিল, তাদেরকে সংগ্রহ করে। আমরাও মনে করি যে জিনিসটা সুষ্ঠুভাবে সমাধান হোক, আপনাদেরকে সঙ্গে নিয়ে সরকার একটা ভালো জায়গায় যেন ব্যবসার কোনো ক্ষতি না হয়, আবার মানুষের কোনো নিরাপত্তার হুমকি না হয়। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে 12 জেলায় 83 উপজেলায় ভোটের বাকি আর মাত্র 2 দিন, তাই শেষ মুহূর্তের প্রচারে সকাল থেকে ব্যস্ত প্রার্থীরা নিয়ে কথা বলতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহী অঞ্চলে উপজেলা নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন, এবং যেহেতু বিএনপি যোগ দেয়নি তারপরেও মানুষের মধ্যে এটা নিয়ে আগ্রহ কতটুকু আছে? আগামী 10 তারিখ যে রাজশাহীর 8টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার কিন্তু প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন বা আঞ্চলিক যে নির্বাচন কার্যালয় আছে তারা আমাদেরকে জানিয়েছে। মূলত রাজশাহীর যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আছে ফরিদুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকের মধ্যেই কিন্তু রাজশাহীর আঞ্চলিক কার্যালয় থেকে রাজশাহীর 8টি উপজেলাতে নির্বাচনী ব্যালট পেপার, ব্যালট বাক্স, বিভিন্ন রকমের সিল এবং অমর্চনীয় কালিসহ নির্বাচনী যে সামগ্রী বলতে আমরা যা বুঝি সেগুলো কিন্তু উপজেলা কার্যালয়ে পৌঁছানো হয়েছে। এবং তিনি বলছেন যে আগামী নির্বাচনের আগে 10 তারিখের আগের দিন সেগুলো কিন্তু রাজশাহীর 622টি যে কেন্দ্র আছে সেগুলোতে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্রতে পৌঁছে দেওয়া হবে। আর নির্বাচনী আমেজের কথা যদি বলি, রাজশাহীতে বিএনপির যারা প্রার্থী তারা কিন্তু মনোনয়ন প্রত্যাহারের আগে তারা মনোনয়ন তুললে কিন্তু পরে প্রত্যাহার করেছে। তারপরে কিন্তু নির্বাচনী আমেজ কিন্তু কম নেই রাজশাহীতে। রাজশাহীর যে 8টি উপজেলা রয়েছে তার মধ্যে 4টিতে কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। তারা মূলত আওয়ামী লীগের যে প্রার্থী আছে তাদের মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, এবং যে কারণেই শুরুর দিকে নির্বাচনী উত্তাপ কম থাকলেও এখন কিন্তু যে একবারে শেষ মুহূর্তে এসে রাজশাহীর যে উপজেলাগুলোতে নির্বাচন হয় সেগুলো কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা দেখছি যে সকাল থেকে রাত পর্যন্ত, কিছুক্ষণ আগেও আমি খোঁজ নিয়েছি যে প্রার্থীগুলো আছে যারা রাজশাহীর যে 61 জন প্রার্থী মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে, তারা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিজ নিজ এলাকার যে সমস্যাগুলো আছে, মাদক, শিক্ষা ব্যবস্থা, সড়ক ব্যবস্থা, সেগুলোর কীভাবে উন্নয়ন করা যায় বা উন্নয়ন তাদের কী পরিকল্পনা রয়েছে সেগুলো কিন্তু ভোটারদের কাছে তুলে ধরছেন। তো আমরা যে খোঁজ নিয়েছি যে নির্বাচনের যে পরিবেশ বা নির্বাচনের যে আমেজ সেইটি কিন্তু পুরোদমে বিরাজ করছে। আর আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচনের দিন ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা দেখেছি যে গতকালকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ে কিন্তু রাজশাহী বিভাগের সকল নির্বাচন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিটিং করেছেন, এবং সেখানে তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি খুব শক্তভাবে জানিয়ে দিয়েছেন যে ভোটাররা যেন তাদের ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে যেন তারা ফিরতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রতি নির্দেশনা দিয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমার কথা, তারা মূলত বলছে যেহেতু নির্বাচনটি এবার কয়েক ধাপ। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।